আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অভিজ্ঞতা তারুণের মিশেলে আসছে বিএনপির মন্ত্রিসভা, জানালেন দলটির নীতি নির্ধারকরা। সন্ধ্যায় জামায়াতে আমির ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান। মঙ্গলবার সকালে সংসদ সদস্য এবং বিকেলে মন্ত্রী পরিষদের শপথ পড়াবেন সিসি ও রাষ্ট্রপতি। জাতীয় নির্বাচনে বিজয়ী 297 জনের গ্যাজেট প্রকাশ। 30 আসনে পুনরায় ভোট গণনা এবং জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ স্থগিতের আবেদন জামায়াতে ইসলামীর, আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। অভিজ্ঞ আর তরুণ নেতৃত্বের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা করতে যাচ্ছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মন্ত্রিপরিষদে বিএনপির মধ্যের সারির জনপ্রিয় ক্লিন ইমেজের নেতাদের প্রাধান্য থাকার ইঙ্গিত দিয়েছেন দলটির নীতি নির্ধারকরা। নির্বাচিত জনপ্রতিনিধিদের পাশাপাশি টেকনোক্র্যাট কোটায় দলের পোর খাওয়া নেতা, বিশেষজ্ঞ আর দীর্ঘদিনের মিত্র দল থেকে কয়েকজন মন্ত্রিসভায় থাকছেন বলে জানা গেছে। মঙ্গলবারের মধ্যেই ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ নেওয়ার কথা। বিএনপির নতুন মন্ত্রিসভা কেমন হতে পারে সেই ধারণা দিচ্ছেন মইনুল আহসান। তারেক রহমান ম্যাজিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এখন সরকার গঠনের অপেক্ষায় বিএনপি। দেশের আগামী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা। কেমন হবে তারেক রহমানের মন্ত্রিসভা, কারা থাকছেন সেই তালিকায়, এ নিয়ে আলোচনা দেশ জুড়ে। বিএনপি নীতি নির্ধারকরা আভাস দিলেন দলের অভিজ্ঞ বর্ষিয়ান নেতাদের পাশাপাশি অপেক্ষাকৃত তরুণদের সমন্বয় ঘটবে মন্ত্রিসভায়। গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন দলের দুর্দিনের কাণ্ডারি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিনিয়রদের মধ্যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডাক্তার AZM জাহিদ হোসেন, মির্জা আব্বাস, আসাদুল হাবিব দুলু। মন্ত্রিসভায় থাকতে পারেন অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল আওয়াল মিন্টু, আব্দুস সালাম পিন্টু, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন। ক্যাবিনেট ওল্ড, ইয়াং, তরুণ, অভিজ্ঞ তাদেরকে সম্মিলিত করেই আমাদের বিশ্বাস যে আমাদের ক্যাবিনেট হবে। সাবেক ছাত্রনেতাদের মধ্যে মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে আলোচনায় আছেন আমানুল্লাহ আমান, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, এম রশিদুজ্জামান মিল্লাত, সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান আসাদ, ব্যারিস্টার কায়সার কামাল, সাবেক ছাত্রনেতা আজিজুল বারী হেলাল, শরীফুল আলম, মোস্তাফিজুর রহমান বাবুল, অনিন্দ ইসলাম অমিত, পার্বত্য চট্টগ্রাম থেকে ওয়াদুদ ভুইয়া সহ বেশ কয়েকজনের নাম। সংসদীয় যিনি নেতা জনাব তারেক রহমান, ওনার উপরে ছেড়ে দিই, উনি অনেক চিন্তাভাবনা করেই দায়িত্বটুকু দিবেন, কাকে কোন দায়িত্ব দেন। দেশটাকে তো নতুনভাবে চ্যালেঞ্জ নিয়ে করতে হবে। সংসদ নির্বাচনে অংশ নেননি দলের এমন গুরুত্বপূর্ণ কয়েকজনকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় রাখা হবে। এর মধ্যে আছেন নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, আন্দোলন সংগ্রামের ত্যাগী নেতা রুহুল কবির রিজভী। আলোচনায় আছেন হাবিবুন নবী খান সোহেল, হুমায়ুন কবির, মাহাদি আমিন, সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেলো। দলের নারী নেতৃত্বের কয়েকজনও থাকছেন মন্ত্রিসভায়। নাম শোনা যাচ্ছে আফরোজা খান রিতা, শামা ওবায়দের। এছাড়াও আন্দোলন সংগ্রামের দীর্ঘদিনের সহযোদ্ধা জোট নেতাদের 2-1 থাকতে পারেন তারেক রহমানের মন্ত্রিসভায়। আলোচনায় আছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জুনায়েদ সাকি এবং প্রবীণ রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্নার নাম। আমরা তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছি এবং তখনই আমাদের কনফিডেন্স যে তারেক রহমান পারফর্ম করতে পারবে, পেরেছে, দেশে এসেছে এবং নির্বাচনের মাধ্যমে জনগণের কাছ থেকে এটা প্রমাণিত হয়েছে। জানা গেছে মন্ত্রিসভায় স্থান দেওয়ার ক্ষেত্রে বিভাগ ও গুরুত্বপূর্ণ জেলার প্রতিনিধি রাখার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে। মইনুল আহসান, ATN বাংলা, ঢাকা।
আজ জামাত ইসলামের আমির শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে দেখা করতে তাদের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে বিজয়ের পর তার এ পদক্ষেপকে সংঘাতের রাজনীতির অবসান ঘটিয়ে ইতিবাচক ও সৌহার্দ্যের রাজনীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। সন্ধ্যার দিকে প্রথমে বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতে আমিরের বাসায় যাবেন, এরপর বাড্ডায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যানের। বিএনপির নিরঙ্কুশ বিজয় বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের বিজয়। হাজারো জনতার রক্তের বিনিময়ে পাওয়া গণমানুষের এই বিপুল সমর্থনের প্রতিদান দেবে বিএনপি। শনিবার নির্বাচন উত্তর সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেন, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবে বিএনপি। নির্বাচনে অংশ নেওয়া প্রতিটি রাজনৈতিক দলকে ধন্যবাদ জানিয়ে তারেক রহমান বলেন, মত ও পথের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে সবাইকে এক থাকতে হবে। ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি নির্মূলকে মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিএনপি চেয়ারম্যান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ধন্যবাদ। নির্বাচন উত্তর সংবাদ সম্মেলন শেষ করেই দু আঙ্গুল তুলে ভিক্টোরি সাইন দেখিয়ে নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়টা উদযাপন করলেন তারেক রহমান। এ যেন পাহাড় সম প্রতিবন্ধকতা মোকাবেলা করে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করার আত্মতুষ্টি। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দেশি বিদেশি সাংবাদিকদের উপস্থিতিতে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তারেক রহমান বলেন, রক্তে ভেজা গণতন্ত্রের যে পথ রচিত হয়েছে তা যাতে কোনো অপশক্তি ব্যাহত করতে না পারে তা নিশ্চিতে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। এই বিজয় বাংলাদেশের, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। দেশে পুনরায় জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এবং থাকতে হবে। বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। সব সংশয় কাটিয়ে শান্তিপূর্ণ একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারায় অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান বলেন, জনগণের কাছে করা প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করবে বিএনপি। জনগণ বিএনপির প্রতি যে বিশ্বাস এবং ভালোবাসা দেখিয়েছেন, এবার জনগণের জীবন মান উন্নয়নের জন্য নিরলস কাজের মাধ্যমে জনগণের এই বিশ্বাস এবং ভালোবাসার প্রতিদান দিতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশ পুনর্গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে, কোনো বেআইনি কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। আইনের শাসন প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য। ন্যায়পরায়ণতা হবে আদর্শ। আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে আমাদের সকল চেষ্টা ব্যর্থ হয়ে যেতে পারে। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি দল কিংবা বিরোধী দল, অন্য মত কিংবা ভিন্ন মত, প্রতিটি বাংলাদেশী নাগরিকের জন্যই আইন সমান। আইনের প্রয়োগ হবে বিধিবদ্ধ নিয়মে। পরে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আওয়ামী লীগের পুনর্বাসন ইস্যুতে ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, আইনি প্রক্রিয়ায় সবকিছু হবে, বাংলাদেশের মানুষের স্বার্থ সংরক্ষণই বিএনপির পররাষ্ট্রনীতি। The interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. By protecting the interest of Bangladesh and the people of Bangladesh, we will decide our foreign policy. আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা, সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। নিরাপদ মানবিক দেশ প্রতিষ্ঠার পথে সবার সহযোগিতা চান তারেক রহমান। আমরা এমন একটা ইকোনমি ইন্ট্রোডিউস করতে চাই যেখানে সবাই সবার যোগ্যতা এবং মেধার ভিত্তিতে সবাই সবার মতন করে ব্যবসা বাণিজ্য সবকিছু করতে পারবে। কোনো একটা বিশেষ মহলকে আমরা সুযোগ দিতে চাই না, তাতে কোনো লং টার্মে ভালো। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ পড়ানো হবে আগামী মঙ্গলবার। এদিন বিকেলে মন্ত্রিসভার শপথও অনুষ্ঠিত হবে। এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ এসব তথ্য জানান। সচিব বলেন, মঙ্গলবার সকালে নবনির্বাচিত এমপিদের শপথ পড়ানো হবে। তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, আর বিকেলে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি আরও বলেন, শুক্রবার থেকে শপথের প্রস্তুতির কাজ শুরু হয়েছে। এদিকে চুক্তিতে থাকা মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদের চুক্তি বাতিল করা হয়েছে।
এই পদে নতুন দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। তিনি নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত এই দায়িত্ব পালন করবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত 297 জন সংসদ সদস্যের গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত গ্যাজেটে সংসদ সদস্য হিসেবে নির্বাচিতদের নাম, পিতামাতার নাম, ঠিকানা প্রকাশ করা হয়েছে। গ্যাজেট প্রকাশে 3 দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। 30টি সংসদীয় আসনে পুনরায় ভোট গণনা এবং বিজয়ীদের শপথ গ্রহণ স্থগিতেই ইসির কাছে আবেদন করেছে জামায়াতে ইসলামী। শনিবার মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন এলাকায় সহিংসতার জামায়াতের নেতাকর্মীরা মারাত্মকভাবে আহত হচ্ছেন। মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে দাবি করেন এই নেতা। তিনি বলেন, 30টি আসনে চরম অব্যবস্থাপনা ও পক্ষপাতিত্ব হয়েছে। অনেক কেন্দ্রে ফলাফল প্রকাশে অস্বাভাবিক বিলম্ব হয়েছে বলে দাবি তার। ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াজ্জেম হোসেন হেলাল দাবি করেন, পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, বগুড়া 3, সিরাজগঞ্জ, যশোর, খুলনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ঢাকা 7, 8, 13, 17 সহ গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারের আসনগুলোর ফলাফল স্থগিত রেখে পুনরায় ভোট গণনা করার। এসব আসনে তারা বিজয়ী হবেন বলেও আশা প্রকাশ করেন দলটির নেতারা। বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনায় মৃত্যুবরণের ঘটনা ঘটেছে, মারাত্মক আহত হয়েছেন, পরে মৃত্যুবরণ করেছেন, এমন কিছু ঘটনা ঘটেছে। আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে স্থানীয়ভাবে প্রশাসনের সাথে আমরা আলাপ করেছি, অভিযোগ দায়ের করা হয়েছে এবং আমরা আশা করছি যে এগুলোর তড়িৎ পদক্ষেপ তারা গ্রহণ করবেন। 30টি আসনে আমরা এই ধরনের চরম অব্যবস্থাপনা দেখেছি, যেখানে ভোট জালিয়াতি হয়েছে, কারচুপি হয়েছে, যে সমস্ত কাগজগুলো তারা দিয়েছেন সেখানে অপারেটিং হয়েছে, ঘোষণা মাজা হয়েছে। আসনগুলো ভোট বা ফলাফল স্থগিত রেখে এবং পুনঃগণনার মধ্য দিয়ে আমরা নতুনভাবে ফলাফল ঘোষণা করার জন্য আমরা আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। হাতিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা ও শাপলা প্রতীকে ভোট দেয়াকে কেন্দ্র করে এক নারীকে ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই ঘটনার প্রতিবাদে রাজধানীর বাংলা মোটর কার্যালয়ের সামনে থেকে মধ্যরাতে বিক্ষোভ মিছিল বের করে দলটি। মিছিলে অংশ নিয়ে দলটির নেতারা ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এদিকে রাতে আহতদের দেখতে হাসপাতালে গিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য হান্নান মাসুদ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানান। বিস্তারিত জানাচ্ছেন জাহেদুল আলম। নোয়াখালীর হাতিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা, নেতাকর্মীদের ওপর হামলা এবং ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার রাত 11:15টার দিকে রাজধানীর বাংলা মোটর এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এ সময় তারা ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। ভোট দেওয়ার কারণে বাংলাদেশে আবার আমাদের বোনদের ধর্ষণ করার সেই সংস্কৃতি আবার ফিরে আসলো কিনা, এটি আমাদের প্রশ্ন। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। হামলা হয়েছে, যে লুটপাট হয়েছে এবং ধর্ষণ হয়েছে, সবগুলোর বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ করে বলেন, নির্বাচনের পর সারা দেশে সহিংসতা ও দখলবাজি চলছে। উপদেষ্টাদেরকে আহ্বান জানাবো যে সেফ এক্সিট নেওয়ার আগে সম্পদের হিসাব বিবরণী দিন এবং ডক্টর ইউনূস, আপনি যেই ধরনের ইঞ্জিনিয়ারিং এর সহযোগিতা করেছেন এই ঘৃণ্য বাংলাদেশ, এটা ইতিহাসে মনে রাখবে। এদিকে আহতদের দেখতে রাতে হাসপাতালে যান নোয়াখালী 6 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হান্নান মাসুদ। এ সময় তিনি পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানান। আমরা চাচ্ছি পরিস্থিতি ঠান্ডা হোক, প্রশাসন ব্যবস্থা নিক, অর্জন অভিযান আমরা দ্রুত, আমি এসপিকে বলেছি সেই জায়গায় পুলিশের ওসি যার সামনে ঝামেলা হয়েছে, যার সামনে এই ধরনের ঘটনাগুলো করেছে, সেইখানে এদের প্রত্যাহার করতে হবে। এদের প্রত্যাহার না করলে তো পুরো হাতে তাণ্ডব চলতেছে, তাহলে তো প্রশাসন ব্যর্থ। এই প্রশাসনকে প্রত্যাহার করে নতুন প্রশাসনের সেটআপ দিতে হবে। এনসিপি জানায়, ধর্ষণের ঘটনা ছাড়াও গত 3 দিনে হাতিয়ায় তাদের অন্তত 500 নেতাকর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।
জাহিদুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে কক্সবাজারে নির্বাচন পরবর্তী পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন শাকিল। তো এখানকার ভোটের পরে কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতি বলা যায় সবকিছুই স্বাভাবিক, মানুষের প্রত্যাশার জায়গাটা অনেক বেশি। তবে একটা ইনসিডেন্টের কথা যদি বলি, আমার পেছনে যে বাড়িঘরগুলো স্থাপনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গতকালেই কিন্তু তৈরি করা হয়েছে। এখানে আগে স্থাপনা ছিল, এগুলো অবৈধ বলে এখানে কিন্তু এগুলো উচ্ছেদ করা হয়েছিল, কিন্তু আবার গতকালকে এখানে বিএনপির কিছু ব্যানার দিয়ে এগুলো আবার এখানে তৈরি করা হয়েছিল। এটা আবার স্থানীয় যে সংসদ সদস্য নবনির্বাচিত তিনি এই অভিযোগটা পাওয়ার পর এখানে আবার তিনি নিজ উদ্যোগেই কিন্তু ওনার কর্মী সমর্থকরা এখানে সেগুলো আবার ভাঙচুর করে উচ্ছেদ করেছে। তো এখন দেখা যাক পরবর্তীতে কি হয়, সেটা আপনাদেরকে আমরা জানাবো। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া নির্বাচন পরবর্তী পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি ইশাক সুমন। এই ব্রাহ্মণবাড়িয়াতে বিশেষ করে আলোচিত আসন ছিল ব্রাহ্মণবাড়িয়া 2 আসন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের যিনি বিজয়ী হয়েছেন ওনার নাম হলো ব্যারিস্টার রবিন ফারহানা, এবং উনি যে বিষয়টা আমাদেরকে অবগত করেছেন যে ওনার যে বিজয় আমজনতার বিজয়, এবং উনি যে বিষয়টা আমাদেরকে অবগত করেছেন যে এই বিজয় 5 লক্ষ যে ভোটার আছেন এই 5 লক্ষ ভোটারের বিজয়। দর্শক আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়াতে এই 6টি আসনে কিন্তু প্রতিটি আসনের ভোটাররাই কিন্তু উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেছেন। ভোটাররা বলছেন যে যে প্রার্থীরা বিজয়ী হয়েছেন আগামী দিন তারা যেন তাদের সুখী দুঃখে পাশে থাকে, পাশাপাশি এলাকার উন্নয়নে কাজ করেন। এবং নির্বাচনের পর থেকে কিন্তু বিজয়ী প্রার্থীরা কোনো প্রকার আনন্দ মিছিল করেনি, পাশাপাশি তাদের লোকজন শুধুমাত্র মিষ্টি বিতরণ এবং মিলাদ দোয়া মাহফিলের মাধ্যমেই কিন্তু তাদের এই বিজয়ী উৎসব পালন করছেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। শেরপুরে নির্বাচন পরবর্তী পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি আব্দুর রহমান বাদল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন দাঁড়িয়ে আছি শেরপুর পৌরসভার ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার সামনে। শেরপুরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এখানে মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। শেরপুর 2 এবং 1 আসনে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে তারা খুব খুশি। এখানে মানুষের প্রত্যাশা অনেক। এখান থেকে শেরপুর 1 আসন থেকে নির্বাচিত হয়েছেন জামায়াতের হাফেজ রাশেদুল ইসলাম, এবং শেরপুর 2 আসন থেকে নির্বাচিত হয়েছেন ফাহিম চৌধুরী। এই দুজন প্রার্থীর কাছে এখানকার ভোটারদের প্রত্যাশা অনেক বেশি। শেরপুরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, একটি মেডিকেল কলেজ হাসপাতাল, রেল লাইন সম্প্রসারণ, মাদকমুক্ত এবং দুর্নীতিমুক্ত একটা শেরপুর তারা চেয়েছেন, এবং তারা এই আশ্বাস পাওয়ার পরে তারা এখন শুধু এটা বাস্তবায়ন দেখতে চান। এই ছিল সালাম স্টিল ভোটের গাড়ি সর্বশেষ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে বরিশালের ভোটের পরের এলাকার পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি হুমায়ুন কবির। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা রয়েছি এখন বরিশালে 6টি আসনে এবারে নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, এবং নির্বাচনের পরবর্তী সময় বরিশালের বিভিন্ন জনের সাথে আমি কথা বলেছি, তারা সবাই সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেছেন যে নির্বাচনটি অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে হয়েছে। আমরা নির্বাচনের পরে বরিশালে যে 6টি আসন নির্বাচন হয়েছে আমরা কোনো অভিযোগ পাইনি, এবং সবাই নির্বাচনের বিষয়ে তারা বলেছে যে নির্বাচনটি সুন্দর সুষ্ঠুভাবে হয়েছে, এবং নির্বাচনে ভোটাররাও অত্যন্ত সুন্দরভাবে তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট প্রদান করেছে, এবং এই নির্বাচন চলাকালীন বরিশালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। আরেকটি জিনিস বলে রাখা ভালো, যেবার নির্বাচনের পরে কোনো আনন্দ মিছিল বা কোনো বিজয় মিছিল অনুষ্ঠিত হয়নি, সেখানে বিএনপির যে চেয়ারম্যান তার নির্দেশে সমস্ত মসজিদে জুম্মাবাদ বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। রাজশাহী নগরীর খোজাপুর এলাকায় মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় মোহাম্মদ মোস্তফা নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার রাতে নগরীর 29 নম্বর ওয়ার্ডের খোজাপুর গোরস্থানের প্রাচীর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার গাজীউর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে পিস্তলের গুলির খোসা উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবার খেলার খবর।
নানা জল্পনা কল্পনা শেষে চলতি টি-20 বিশ্বকাপের সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে আইসিসির অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করে ম্যাচ বর্জন করার কথা জানিয়েছিল পাকিস্তান। অবশেষে দীর্ঘ আলোচনার পর ভারতের সঙ্গে খেলতে সম্মত হয় তারা। কলম্বোর প্রেমাদাস স্টেডিয়ামে সন্ধ্যা 7:30টায় শুরু হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের মহারণ। পরাগ আরমানের রিপোর্ট। ক্রিকেটের সবুজ গালিচায় ভারত পাকিস্তান লড়াই মানেই বাড়তি উত্তেজনা, স্নায়ু দৈরত। এই দুই দলের ম্যাচে ফেভারিট বলে কেউ নেই, পরিসংখ্যানেও কোনো গুরুত্ব নেই। মর্যাদার এই লড়াইয়ের দিনে যারা সেরা খেলাটি খেলতে পারবেন তারাই ফিরবেন বিজয়ের বেশে। তবে বহুল প্রতীক্ষিত পাক ভারত মহারণে কিছুটা ফেভারিট হিসেবে মাঠে নামবেন সূর্যকুমার যাদবেরা, কারণ দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এখন আছে দুর্দান্ত ফর্মে। গ্রুপে নিজেদের প্রথম দুই ম্যাচে নামিবিয়া যুক্তরাষ্ট্রকে হারিয়ে পাকিস্তানের সঙ্গে দ্বৈরথ মঞ্চে এবার ভারত। ব্যাটিং, বোলিং এবং ধারেবারে ভারত এগিয়ে থাকলেও ম্যাচের মোড় ঘুরে যেতেও সময় লাগবে না। শ্রীলঙ্কার পিচ বরাবরই স্পিন বান্ধব। পাকিস্তান দলে আছেন বিশ্বমানের স্পিনার। উড়তে থাকা ভারতকে কলম্বোর মাটিতে নামিয়ে আনতে সময় লাগবে না 2009 সালের বিশ্ব চ্যাম্পিয়নদের। নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় অনুশীলনে গভীর মনোযোগী পাকিস্তানের ক্রিকেটাররা। তবে টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের আধিপত্য দেখা গেছে। এই মেগা ইভেন্টে 8 বারের মুখোমুখি লড়াইয়ে 7টিতে জিতেছে ভারত। পাকিস্তানের জয় মাত্র একবার 2021 সালে। সব মিলিয়ে 16টি টি-20 ম্যাচে ভারতের 13 জয়ের বিপরীতে পাকিস্তান জিতেছে 3 ম্যাচ। পরাগ আরমান, এটিএন বাংলা। সৌদি প্রো লিগে আল ফাতেহকে 2-0 ব্যবধানে পরাজিত করে শীর্ষ দল আল হিলালের সঙ্গে পয়েন্টের ব্যবধান 1-এ নামিয়ে আনল আল নাসর। পর্তুগিজ মহাতারকা দলে ফেরায় আক্রমণের ধার বাড়ে আল নাসরের। তাতে প্রতিপক্ষের মাঠ ময়দান তামহুইলে খেলার 18 মিনিটে রোনালদোর গোলে লিড নেয় জর্জ জেসুসের দল। বিরতি থেকে ফিরে খেলার 78 মিনিটে আইমান ইয়াহিয়া আল নাসরে 2-0 গোলের জয় নিশ্চিত করেন। এতে 21 ম্যাচে রোনালদোদের পয়েন্ট বেড়ে হলো 52। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। অভিজ্ঞতা তারুণের মিশেলে আসছে বিএনপির মন্ত্রিসভা, জানালেন দলটির নীতি নির্ধারকরা। সন্ধ্যায় জামায়াতে আমির ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান। মঙ্গলবার সকালে সংসদ সদস্য এবং বিকেলে মন্ত্রিপরিষদের শপথ পড়াবেন সিইসি ও রাষ্ট্রপতি। জাতীয় নির্বাচনে বিজয়ী 297 জনের গ্যাজেট প্রকাশ। 30 আসনে পুনরায় ভোট গণনা এবং জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ স্থগিতের আবেদন জামায়াতে ইসলামীর, আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা। এটিএন বাংলার পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।